This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতার হেলে পড়া বহুতলের খবর আপনাদের জানাতেই হবে, তার কারণ আতঙ্ক একটার পর একটা বাড়ছে। বাঘাযতীনের ঘটনা, তার রেশ এখনো কাটেনি, সেখানে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল। সেই আতঙ্কে এবার ট্যাংরায় বাসিন্দাদের দ্রুত সেই ফ্ল্যাট থেকে বের করে নেওয়া হয়েছে, সেই নির্দেশ দেওয়া হয়েছে, পুরসভার তরফ থেকে সেই নির্দেশ গিয়েছে। ইঞ্জিনিয়ারদের দিয়ে পরীক্ষা করানোর পর শুরু হবে ভাঙার কাজ। কিন্তু প্রশ্ন উঠছে, বহুতল তৈরিতে হেলা ফেলার শেষ কবে হবে? কেন এই ধরনের ঘটনা পর ঘটছে? আর কত বহুতল হেলে পড়লে অনুমোদনের ক্ষেত্রে একটু সোজা পথে হাঁটবে পুরো কর্তৃপক্ষ? এ প্রশ্ন উঠছে। আতঙ্কের মধ্যে বাস করছি, কখন পড়ে যাবে কোনো আমাদের এই নেই। মাত্র 9 দিনের ফারাক, বাঘাযতীন কামারহাটি হয়ে ট্যাংরা। চোখের সামনে এভাবেই হেলে পড়ছে একের পর এক বহুতল। বুধবার সকালে ট্যাংরা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দেখেন নির্মীয়মান বহুতলের গায়ে হেলে পড়েছে সবুজ রঙের আরও একটি বহুতল, যেখানে 13 ঘর বাসিন্দা থাকেন। 11/2 খ্রিস্টপার রোডের পুষ্পাঞ্জলি রেসিডেন্সি, যার বয়স 1 বছর 7 মাস। 60 বছরের পুরনো বাড়ি ভেঙে এই বহুতল তৈরি করা হয়েছিল, আর তার পাশের যে বহুতল তা তৈরি হচ্ছে। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে দুটো বাড়ির মধ্যে কতটা দূরত্ব রয়েছে, যা দূরত্ব থাকা প্রয়োজন একেবারেই তা নেই। না, এক হাতে দূরত্ব নেই। যে যারা উপরে রয়েছে না, তারা বলছে আমার জানলা দিয়ে ওই জানলা ধরা যাচ্ছে। ভয় বিশাল ভয়ে আছি, জানেন না, ছোট ছোট বাচ্চা। সবুজ রঙের বহুতলটি কি কারণে হেলে পড়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে এই বহুতলের জমির মালিকের দাবি, পাশের বিল্ডিংটা তৈরি হতেই এই বিপত্তি। আমার তো বাগান বাড়ি এটা ছিল, আমি তো দিলাম শুধু আমার এই জল ঢুকে যেত ঘরে, একদম পুরো নিচু ছিল তো বাড়িঘর, যার জন্য নষ্ট হয়ে গেছে। পরে আমি প্রমোটারকে দিই, কিন্তু আমি একে জোর গলা এখন বলবো, আমি ক্ষিপ্ত হয়ে গেছি। এই বাড়ির জন্য আজকে আমার বাড়ির ক্ষতি। রাস্তা ছাড়িনি, দেখুন না, গলিটায় যান, পথে বসেছি ওদের জন্য। বহুতল বিপর্যয়ের খবর পেয়েই ছুটে আসেন স্থানীয় কাউন্সিলর তথা মেয়র পরিষদ সন্দীপন সাহা। তড়িঘড়ি পৌঁছে যায় পুলিশ, পুরসভার কর্মীরাও। বিল্ডিং ডিপার্টমেন্ট তৎপরতার সাথে এখানে এসে তারা ব্যবস্থা নেওয়া শুরু করেছে। এইবার আইনত যা ব্যবস্থা নেওয়ার, সেই ব্যবস্থা নিয়ে যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেই দিকেই আমাদের এখন নজর থাকবে। ইতিমধ্যেই বহুতলটি ভেঙে ফেলারও নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা। ভেঙে ফেলাই উচিত আমার যতটা সম্ভব মনে হয়, কারণ ইনসিডেন্ট কখন কি হয়ে যাবে, ওখানে বয়স্ক বৃদ্ধ মা বাবারাও অনেকে আছে, তো ভেঙে ফেলাটাই দরকার। আপনারা সকলেই জানেন যে এই দুটো বাড়ি বিপজ্জনক অবস্থায় হেলে আছে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। এই কারণে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়িটাকে খালি করে দিন। যাবো কোথায়? আমাদের মা ছেলে দুজন রয়েছি, আমার মাথা একটা ছাদ দিয়ে আমরা এক্ষুনি ঘর খালি করে দেবো। যদি দেখা যায় না স্ট্রাকচারালি নট সাউন্ড, স্ট্রাকচারালি বিপদ আছে, তাহলে এই বাড়িটাকে আমরা ভেঙে দেবো। তারপর আমরা মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে যাব, যারা কেউ নেই তাদের জন্য যদি একটা অল্টারনেটিভ থাকার জন্য যেরকম আমরা করে দিই বাড়ি, সেরকম বাড়ি করে, যারা ভাড়া দিয়ে যে কমার্শিয়াল করেছে তাদের জন্য নয়, যারা শুধু রয়েছেন যাবার জায়গা নেই তাদের জন্য। খোদ মেয়র পরিষদের এলাকায় বহুতল হেলে পড়ায় অস্বস্তিতে পুরসভা। কার গাফিলতি, কার দায়, সেই প্রশ্ন উঠছে। কোন প্রমোটার কি করেছে পরে ধরুন, আগে ওই বাড়ির নকশাকে পাস করলেন, নকশাকে অনুমোদন কারা দিলেন, কি করে বাড়িটা হলো তার সুপারভিশন কেউ থাকলো না। বাড়ির ভিত্তি যদি কাটমানি হয়, বাড়ির ভিত্তি যদি ইট বালি সিমেন্ট না হয়, সবই যদি বেআইনি হতে থাকে আর সবই যদি বন্দোবস্তে হয়, তাহলে এই অবস্থাই হবে। কর্পোরেশনের অবস্থা ভারেমা ভবানী, এখন এক কাটা জায়গায় 5-5 তলা বাড়ি করে দিচ্ছে। আজকালকার দিনে যদি একটা নির্মীয়মান বিল্ডিং হয়, সেখানে কাউন্সিলরের সন্দেহ হলো যে এটা কতটা স্যাংশন আছে, আমি লোক পাঠালাম, এবার পরক্ষণেই অভিযোগ উঠবে কাউন্সিলর লোক পাঠিয়ে দাদাগিরি করছে, বিল্ডিং কনস্ট্রাকশন বন্ধ করে দিচ্ছে। তো এইরকম সিচুয়েশন আমরা অ্যাভয়েড করছি। গোড়ায় গলদ বা নজরদারির অভাব, কারণ যাই হোক না কেন পুরসভার ভূমিকায় ক্ষোভ জমছে। বাড়ি হেলে পড়ছে না, টেকনিক্যাল কারণে বাড়ি হেলে পড়ে, সেই ইঞ্জিনিয়ারিংরা সে ফলটাকে ঠিক করবে। অ্যাজ পার KMC অ্যাক্ট কাউন্সিলরদের কোনো দায়িত্ব নেই, কোনো ইয়েও নেই যে কাউন্সিলর করে দিয়েছে, এরকম নেই। বাঘাযতীনে বাড়ি হেলে পড়ায় বাম আমলকে দোষেছিল শাসক দল। ট্যাংরার ক্ষেত্রে কার ঘাড়ে বন্দুক রাখবেন তারা? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।
এবার মেট্রিয়াপুরের দিকে তাকাই। সেখানে একটি বাড়ির বেআইনি অংশ ভাঙতে গিয়ে আক্রান্ত কলকাতা পুরসভার কর্মীরা। আতঙ্কে কাজ ছেড়ে পালিয়ে গিয়েছেন তারা। কলকাতা পুরসভার সূত্রে খবর পাওয়া গিয়েছে যে 138 নম্বর ওয়ার্ডে একটি একতলার বাড়ির বেশ খানিকটা অংশ বেআইনিভাবে তৈরি করা হয়েছিল, আর সেই বেআইনি অংশ ভাঙতে এদিন বিকেলে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের কর্মীরা সেখানে যান। সঙ্গে ছিলেন 15 নম্বর ওয়ার্ডের কর্মীরাও। ভাঙার কাজ শুরু করতে যাওয়ার সময় এলাকার লোকজন পুরসভার কর্মীদের ঘেরাও করেন। অভিযোগ, পুরকর্মীদের ধাক্কাধাক্কি করতে শুরু করেন তারা। রীতিমতো মারমুখী হয়ে ওঠেন এলাকার মানুষজন। এরপরই বাধ্য হয়ে কাজ বন্ধ করে দিয়ে এলাকা ছাড়েন পুরকর্মীরা। যদি হয়ে থাকে এটা খুব লজ্জাজনক ঘটনা। এটা অ্যাজ পার ল যেটা আইনত যেটা কবে হয়েছে এটা? আমি এইমাত্র খবর পেলাম, ওই হয়তো 2-2:30 নাগাদ এটা হয়েছে। আচ্ছা, আর ওটা তোমার পুরসভা তো অলরেডি কমপ্লেন করেছে? বোধহয় করেছেন, কিন্তু আইনের জায়গায় থাকবে, আইনের মতো কাজ করবে। পুরো কর্মীদের নিরাপত্তার প্রশ্নটা কিন্তু আমরা আজকে তুলেছি এবং মেয়রকে কথাও বলেছি যে বিভিন্ন জায়গায় পুরসভার পক্ষ থেকে বাড়ি ভাঙতে গিয়ে এমনকি মহিলারা পর্যন্ত আক্রান্ত হয়েছে এর আগে, সেটা আমরা বলেছি। তাদের নিরাপত্তার কথাটাও আমরা আজকে যে ডেপুটেশনে গিয়েছিলাম সেখানে আমরা বলেছি। আদালতের স্বস্তি জুনিয়র ডাক্তার আশফাকুল্লাহ নাইয়ার। ফের পুলিশকে তুলোধনা কলকাতা হাইকোর্টের। আশফাকুল্লাহর মামলায় প্রাথমিকভাবে অভিযোগ নিয়ে আদালত সন্তুষ্ট নয়। পুলিশি তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট, আর প্রাথমিক তদন্তে যথোপযুক্ত নয় এমনটাই এক্ষেত্রে উল্লেখিত হচ্ছে। আর এই পর্যায়ে মনে হচ্ছে না তদন্তের প্রয়োজন রয়েছে, এমনটা মন্তব্য করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। देखना है जोर कितना बाजुए का दिल में है। আরজিকর কাণ্ডে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম মুখ আশফাকুল্লাহ নাইয়ার মামলায় কলকাতা হাইকোর্টের জোর ধাক্কা খেল রাজ্য। তার বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও একাধিক প্রশ্ন তোলা হয়েছে। এমএস কোর্স শেষ হওয়ার আগেই সেই ডিগ্রি ব্যবহার করার অভিযোগ উঠেছে আশফাকুল্লাহর বিরুদ্ধে। এই ঘটনায় প্রথমে তাকে কড়া চিঠি দেয় মেডিকেল কাউন্সিল, পরে জুনিয়র ডাক্তারকে তলব করে ইলেকট্রনিক্স থানার পুলিশ। তলব আটকাতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আশফাকুল্লাহ। সেই মামলার শুনানিতেই তাকে স্বস্তি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এদিন আদালতে রাজ্যের আইনজীবী বলেন, আশফাকুল্লাহ নাইয়া যে ক্লিনিকে প্র্যাকটিস করতেন সেই ক্লিনিকের মালিক আর ক্লিনিকের চিকিৎসকের সম্পর্ক রাখা লোকজনের বক্তব্য নেওয়া হয়েছে। সেই ক্লিনিকে তল্লাশি জরুরি, তল্লাশি নির্দেশ চেয়ে আদালতে সওয়াল রাজ্যের আইনজীবী। তল্লাশি চালিয়ে রিপোর্ট দেওয়ার কথাও বলেন তিনি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, কোনো প্রেসক্রিপশন পাওয়া গেছে কিনা। বিচারপতির মন্তব্য, এখনো কোনো প্রেসক্রিপশন পাওয়া গেল না, আগেও এটা জানতে চেয়েছিলাম। জবাবে রাজ্যের আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় জানান, ওই চিকিৎসক ক্লিনিকের প্রেসক্রিপশন ব্যবহার করতেন, নিজের নাম লেখা লেটার হেড দেওয়া প্যাড নেই। তখন বিচারপতি প্রশ্ন করেন, তাহলে এই নথি কোথা থেকে পেলেন? আপনারা তো বাড়িতে তল্লাশি করেছেন, কিছু সিল করেছেন, কিছু পেয়েছেন? রাজ্য সরকারের আইনজীবী জানান, আমাদের বিশ্বাস ওখানে না পেলেও ক্লিনিকে তল্লাশি চালালে পাবো। এটা মেডিকেল নেগলিজেন্স বলা যাবে না। মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আশফাকুল্লাহ নাইয়ার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতকে জানান, মঙ্গলবার রাতেও নোটিশ পাঠানো হয় আশফাকুল্লাহকে। বিকাশ রঞ্জন প্রশ্ন করেন, নিজেকে ইএনটি বিশেষজ্ঞ বলে কোথায় বয়ান দিয়েছেন তিনি? কোনো রোগী কি সমস্যায় পড়েছেন? আইনজীবী বলেন, ইচ্ছা করেই এটা করা হয়েছে, কারণ চিকিৎসকদের আন্দোলনে যোগ দিয়েছিলেন নাইয়া। এখনই পুলিশি তদন্ত বন্ধ করার নির্দেশ দিন। পুলিশি তদন্তে স্থগিতাদেশ চেয়ে সওয়াল করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এরপরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, প্রাথমিক তদন্ত যথোপযুক্ত নয়, এই পর্যায়ে মনে হচ্ছে না তদন্তের প্রয়োজন আছে। আশফাকুল্লাহ নাইয়ার মামলায় প্রাথমিক অভিযোগ নিয়ে সন্তুষ্ট নয় আদালত। এই মামলায় পুলিশি তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ আদালতের। বক্তব্য ছিল যে প্রতিহিংসা পরায়ণ হয়ে এই ধরনের কেস করা হয়েছে। আমাদের যে সাবমিশন সেটাকে গ্রহণ করেছেন এবং প্রায়াফেসি স্যাটিসফাইড হয়েছেন যে এই ধরনের মামলা চলতে পারে না। সেই জন্যে যে ইনভেস্টিগেশন, যে তদন্ত চলছিল তার উপরে স্থগিতাদেশ দিয়েছেন। আমার তরফ থেকে এবং সামাজিক যত যারা সচেতন মানুষ আছে সবাইকে বলছি যে প্রতিবাদ করতে থাকুন। অন্যায় যেখানে যেখানে থাকবে সেই অন্যায়গুলোকে তুলে এনে
প্রতিরোধ করতে হবে আমাদেরকে, তার জন্য আমাদের ভয় পেলে চলবে না। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ফের সরব সিপিএম নেতৃত্ব। সার্টিফিকেটে কি গন্ডগোল আছে না কোথায় কি কে দেখিয়েছে এই বলে যে পুলিশ কোনোদিন এফআইআর নেয় না, সেই পুলিশ পেশেন্ট পার্টি ছাড়া কারুর একটা নামে এফআইআর নিয়ে সোজা বাড়িতে গিয়ে হাজির। আচ্ছা, মুখ্যমন্ত্রী তিনি পার্লামেন্টে নিজে রিপোর্ট করেছিলেন, ছাপানো আছে, উনি নাকি ডক্টরেট। তো মুখ্যমন্ত্রীর ফেক ডিগ্রি নিয়ে কিছু করলো না কেন পুলিশ? সম্পূর্ণ আইনের বিষয়, কোর্টের বিষয়, ফলে কোর্ট কিছু বলতে পারেন, সেটা আবার রাজ্য সরকার বা পুলিশের তরফে যে আইনজীবী থাকবেন তাদের বক্তব্য তারা বলবেন, এখানে রাজনীতির কোনো অবকাশই নেই। আরজিকর হাসপাতালের ঘটনার বিচার চেয়ে পথে নেমে আন্দোলন করেন জুনিয়র চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়া। বর্তমানে তিনি আরজিকর হাসপাতালের ইএনটি বিভাগের জুনিয়র ডাক্তার। গত বুধবার আশফাকুল্লাহকে শোকজ করে রাজ্য মেডিকেল কাউন্সিল। পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি হয়েও ইএনটি সার্জনের পরিচয় দিয়ে চিকিৎসা করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সেই নিয়ে আশফাকুল্লাহকে 7 দিনের মধ্যে জবাব দিতে বলা হয়। এরই মধ্যে বৃহস্পতিবার সকালে তার কাকদ্বীপের বাড়িতে হানা দেয় বিধাননগরের পুলিশ। সোমবার আশফাকুল্লাহকে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় ডেকে পাঠানো হয়। তারপরেই তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। আপাতত স্বস্তিতে এই জুনিয়র চিকিৎসক। শ্রাবন্তী সাহা রিপোর্ট, TV9 বাংলা। আলিপুরদুয়ারে দলসিংপাড়া চা বাগানের মধ্যে যুবতীর দেহ উদ্ধার হয়েছে। পরিবারের অভিযোগ ধর্ষণের পর খুন করা হয়েছে তাকে। মঙ্গলবার বাড়ি থেকে বেরিয়েছিল সে। বিকেল পর্যন্ত কোনো খোঁজ না মেলায় পুলিশের দ্বারস্থ হয় পরিবার। রাতেই চা বাগান থেকে দেহ উদ্ধার। আর ঘটনার প্রতিবাদে দলসিংপাড়া চৌপতিতে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। পরিস্থিতি সামাল দিতে পুলিশ পৌঁছয়। ইংল্যান্ডের বিরুদ্ধে টি20 সিরিজ জয় দিয়ে শুরু করলো সূর্যকুমার যাদবরা। টেনে ব্যাটারদের 7 উইকেটে হারালো ভারত। ইংল্যান্ডকে 132 রানে আটকে দেয় ভারত। 3 উইকেট বরুণ চক্রবর্তীর, 2টি করে উইকেট হার্দিক হর্ষদীপদের। ব্যাট করতে নেমে মাত্র 3 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। 79 রান করে ম্যাচের নায়ক ওপেনার অভিষেক শর্মা। অসাধারণ, ও লাভলি। অভিষেক শর্মার এরকম ব্যাটিং এবং বরুণ চক্রবর্তীর মতো বোলাররা এরকম সুন্দর বোলিং করবে। আমাদের দেখতে হবে যে ভারতবর্ষের ব্যাটিং অর্ডার ভেঙে পড়েছে। ভারতবর্ষের বড় বড় ব্যাটকে নামতেই হয় না। এখন ইন্ডিয়া যে ফর্মে আছে, ইংল্যান্ডের নতুন করে ভাবা উচিত। ওরা আস্তে আস্তে ওয়ার্ল্ড ক্রিকেটে ইংল্যান্ডের জায়গাটা আস্তে আস্তে বলা উচিত যে এখন ইংল্যান্ড নয়, ইন্ডিয়া সারা পৃথিবীর ক্রিকেটকে লিড করছে। 26 টিজার বলছেন, এটা যা হলো আজকে টিজার লঞ্চ লিড করলো। গত 18 জানুয়ারি IEM/UEM এর পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল একটি গ্র্যান্ড কনভোকেশনের। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার হলে এই অনুষ্ঠান। গ্র্যাজুয়েটদের সাফল্যকে উদযাপন করার জন্য এই অনুষ্ঠান।